আমাদের প্রেমের কথা চ্যানেলটির সকল প্রকারের পাঠ গল্প দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করুন। কিছু বলেনি, কিন্তু ও আমাদের ভার্সিটিতে এত কি কাজ। বাংলা ডিপার্টমেন্টের কিছু ছেলেকেও দেখলাম বেশ খাতির যত্ন করে তাকে অভ্যর্থনা জানাচ্ছে। ও তো আমাদের জুনিয়র, তাহলে আমাদের ইয়ারের সিনিয়র ছেলেপেলেগুলো ওকে এত খাতির করবে কেন? আর ভাবভঙ্গিও বেশ ড্যাম কেয়ার ধরনের, যেন পাতি নেতা তার এরিয়া এসছে বেড়াতে। মাহাদীপ কেয়ার প্রত্যেকটা কথা গভীর মনোযোগ দিয়ে শোনে, ঠান্ডা মস্তিষ্কে সাজাতে থাকে সবকিছু। অতঃপর সাবলীল কণ্ঠে বলে, মিসেস মাহাদীপ এনআইসিতে অ্যাপ্লাই করতে পারেন, নিশ্চিত অ্যাপ্রুভাল পেয়ে যাবেন। কেয়া ঠোঁট ভাঁজ করে হাসি মাহাদীপের কথায়, উৎকণ্ঠা মাখা স্বর ভেদ করে বলে, করব। শাহরিয়ার কি সম্পর্ক আমাদের ভার্সিটিতে? তুমি কি ওকে সন্দেহ করছো কোনোভাবে? আমি এখানেও দ্বিধাদ্বন্দ্ব ভুগছি। কারণ দিহান ভাইকে সন্দেহ লাগছে। ওর সাথে নিরুপমা, মানে যে মেয়েটা সুইসাইড করেছে, তার সম্পর্ক ছিল। হতেই তো পারে সম্পর্কে টানাপড়েনের কারণে। দিহান রাইটার্স ক্লাবের সভাপতি। তুমি কি ওর মুভমেন্ট দেখে সন্দেহ করছো? হ্যাঁ, এতটা নির্বিকার ভঙ্গিতে ছিল, মনেই হচ্ছিল না তার কাছের কেউ মারা গিয়েছে। অথচ এক সময় এই মেয়েকে পাওয়ার জন্য কত কি করেছে। মাহাদীপের ধীর গতির গাড়ি গন্তব্যের কাছাকাছি এসে পৌঁছে যায়। সামনে পিছনে খেয়াল করে সে এক জায়গায় গাড়ি থামিয়ে পিছন হতে আগত আর্মি দুটো গাড়িকে হাত দ্বারা ইশারা করে সামনে এগোতে। লেফটেন্যান্ট মাহিন স্যারের হতে সংকেত পাওয়া মাত্রই নির্বিঘ্নে পাশ কাটিয়ে যায়। ইশারায় অবগত হয় কোথায় গিয়ে থামতে হবে। খেয়ার কথার প্রতি উত্তরে মাহাদীপ শীতল কণ্ঠে জবাব দেয়, আমি বুঝতে পেরেছি তোমার কথা। তোমার মনে সন্দেহ সৃষ্টি হওয়াটাই খুব নর্মাল। আই অ্যাপ্রিশিয়েট ইউর সেলফ ডেফিনেশন। কেয়া বসা ছেড়ে উঠে দাঁড়ায়, বেলকনির গ্রিল চেপে আগ্রহ চিত্রে বলে, সবাই বিষয়টাকে ক্যাজুয়াল ভাবে হ্যান্ডেল করছে, কেউ বিশ্বাসই করছে না আমার কথা। বাট আই বিলিভ ইন ইউ ভেরি স্ট্রংলি। ইয়েস, আই নো। ক্যান আই গেট দ্য সলিউশন টু দিস ফ্রম ইউ? I will try my best. Anyway, thanks a lot, my queen. Be brave like that. ধন্যবাদ আপনাকে এতক্ষণ যাবত আমার কথা শোনার জন্য। এখন বেশ হালকা লাগছে, মনে হচ্ছে এগুলোর উত্তর আমি পাবো ইনশাআল্লাহ। ওকে, এখন রাখি। আচ্ছা, সাবধানে থাকবেন। আই লাভ ইউ। লাভ ইউ টু। রাত শুনশান, একটার কাছাকাছি। মাহাদীপ গাড়ি হতে নেমেই হেঁটে যায় সামনে। পরনে তার ফর্মাল শার্ট প্যান্ট। অফ ডিউটি হলো একটা গুরুত্বপূর্ণ কাজে এসেছে আজ সে। এয়ারপোর্ট খুলে পকেটে রেখে ফোনটা বের করে কল লাগাই ভারপ্রাপ্ত উপকমিশনার আসাদুল জামানকে। সাভার থানার ওসিকে? স্যার, কামরুল হাসান। ওনার সঙ্গে ইমিডিয়েট যোগাযোগ করুন। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের কালকের ঘটনাগুলো পর্যবেক্ষণ করে দেখুন এটাও একই কেস কিনা। স্যার, আমার কাছে খবর আসা মাত্র আমি স্পটে গিয়ে পর্যবেক্ষণ করে এসেছিলাম। আপনার সঙ্গে যোগাযোগ করতে পারছিলাম না জন্য জানাতে দেরি হয়েছে। ফরেনসিক রিপোর্টের ব্যবস্থা আমি করে এসেছি, কোনো গরমিল হওয়ার সুযোগ নেই। গুড জব। আপনার পেশাদারিত্ব বড়ভাব সবসময় আমাকে মুগ্ধ করে। ধন্যবাদ স্যার। প্লিজ কেয়ারফুল থাকবেন এই বিষয়টা নিয়ে। অবশ্যই স্যার। রাত 2টা। সিলেট শহরের বুকে নেমে এসেছে অন্ধকার। মানুষজনের আনাগোনা ধরতে গেলে হঠাৎ চোখে পড়ার মতো হাতে গোনা কতকজন। শহর তলিয়ে গিয়েছে নীরবতায় কিংবা নিদ্রায়। রাস্তার পাশে শুয়ে বসা থাকা কুকুরগুলো করুণ ডাক থেকে থেকে নিস্তব্ধতায় আঘাত আনে জোরদারভাবে। ওরিও থিম প্লাজা সবে মাত্র মাথা উঁচু করে দাঁড়িয়েছে দ্বিতল ভবনটি। কনস্ট্রাকশনের কাজ এখনও চলমান। সিলেট সদরের বুকে গড়ে উঠবে 13 তলা এই ভবন। প্ল্যানিংয়ে রাখা হয়েছে তাই। ইট পাথর আর বালু সিমেন্টে জায়গাটা হয়ে আছে পরিত্যক্ত। অভ্যন্তরীণ মুখে টানিয়ে রাখা হয়েছে বিল্ডিংয়ের নকশা চিত্র। মাহাদীপ ডান হাত দ্বারা ব্যানার স্পর্শ করে, ঠোঁটের কোণে ফোটায় তাচ্ছিলের হাসি। মাহাদীপ একতলা ছেড়ে দোতলায় উঠে যায় সরাসরি। তার আন্ডারে সৈনিকগণ চালিয়ে যাচ্ছে নিরলস তল্লাশি। 4-5টাতে প্রখর দৃষ্টি ফেলে সে দেখতে থাকে বের করে রাখা সব কাগজপত্রগুলো। গুপ্তচর বেশ ভালোই খেলা খেলেছে। তাদের আসার আভাস পেতেই যে যেভাবে পেরেছে পালিয়ে গিয়েছে। সমস্ত কাগজ পর্যবেক্ষণ শেষে দলিলপত্রে দৃষ্টি স্থির করে মাহাদীপ। তুরপের তাস এটি, যেখানে স্পষ্ট কালিতে ফুটে উঠেছে খুব পরিচিত একজনের স্বাক্ষর। অভিযান চলে রাত 3টা পর্যন্ত। কার্টন কার্টন মাদক দ্রব্যসহ বিদেশি মদ জাতীয় পানীয় উদ্ধার করা হয়। ধারালো অস্ত্রের সমাহার পুরো ফ্লোর জুড়ে।
মাহাদীপের নির্দেশনায় অভিযানের সমাপ্তি ঘটে। বিভাগীয় ম্যাজিস্ট্রেট করে দেন ওরিওথিম প্লাজা সিললাগা। পুলিশের তত্ত্বাবধানে চলে যায় উদ্ধারকৃত সব অবৈধ জিনিস। মাহাদীপ সহ তার টিম বেরিয়ে আসে ভবন ছেড়ে। বিল্ডিংয়ের বাহিরের চারপাশটাই চালে আবারও শেষবারের মতো অনুসন্ধান। খটকা লাগে, এত টাকার সম্পদ রেখে সত্যি সবাই হাওয়া হয়ে যাবে, নাকি এগুলো শুধু হাতের ময়লা? বেশিক্ষণ ভাবতে হয় না। বিল্ডিংয়ের পিছনে গলিতে প্রবেশমুখী গাঢ় নিঃশ্বাসের মাহাদীপের অন্তর্ভেদী দৃষ্টি উন্মোচন হয়। চোখের পলকে ছুটে আসা ব্যক্তিকে ধারালো পকেট ছুরি বসিয়ে দেয় কাঁধ হতে বুক বরাবর। সাদা শার্টে তার রক্ত এসে জমে। শ্রবণে এসে বাজে অপর পৃষ্ঠে লুকিয়ে থাকা গুপ্তচরীকে আহত করার শব্দ। 3 তলাতে দাঁড়ানো ব্যক্তির হাতে মাঝারি ছোট্ট সাইজের পাথর, নিশানা মাহাদীপের দিকে। অপেক্ষা একটুখানি সুযোগে ক্যাপ্টেন মাহিন ছুটে আসে মেজর স্যারের কাছে কোনো এক বার্তা নিয়ে। তৎক্ষণাৎ মাহাদীপ এক নজর ঘাড় ঘুরিয়ে তাকায়। ঠিক এই সুযোগে 3 তলা হতে ছুটে আসা পাথর সরাসরি এসে লাগে তার কপালের উপরি পৃষ্ঠ বরাবর। মাহাদীপ মুহূর্তেই চোখ বন্ধ করে মাথা নিচু করে ফেলে। দুহাত কপালে চেপে ধরতেই বুঝতে পারে রক্তের স্রোত বেয়ে আসছে। বনশ্রী, 19শে এপ্রিল বিকেল 5টা। ভাইজান, প্লিজ যেভাবেই হোক সাফায়াতকে বের করার চেষ্টা করেন। চেষ্টার উপরেই আছি আমি ইলারা। সাফায়াতের বিরুদ্ধে পুলিশ অফিসার মামলা করেছে, জন্য বিষয়টা ঝামেলার হয়ে গিয়েছে। আর যে মামলায় ফেসেছে সেটা খুব জটিল। এগুলো সব মিথ্যা। সাফায়াতের বিরুদ্ধে ষড়যন্ত্র করা হয়েছে। সব কি মিথ্যা? ইলারা বেগম হাত হতে চায়ের কাপ রেখে টেবিলে সশব্দে রেখে দেন। তিক্ততা মিশ্রিত স্বরে বলেন, দুনিয়াতে কেউ সাধু না ভাইজান। এত সত্য মিথ্যা পার্থক্য করলে তো হবে না। তাই নাকি? তার স্বামীর দরদে তো উতলাইয়া পড়লে বাপের বাড়ি ঠ্যাং টানা দিয়া থাক ওকে বৌমা। গুলনাহার বানু পান চিবোতে চিবোতে হাতের সুপারির কোটা নিয়ে সোফায় এসে বসেন। তার পাশে এসে দাঁড়ায় কিয়া। আমি এক বাপের এক মেয়ে, আমার অধিকারে আমি থাকি আম্মা। কারো ভাগেরটা তো আর খাই না। সোয়াবের কাম করো, জামাই এ মুখ দিয়া সরকার বাড়ি পণ্ডিত বিদ্যা অর্জন করুক। ইলারা বেগম মনে মনে বিকৃত ভাষ্যতে গুলনাহার বানুকে গালি ছুড়েন। গোমরা মুখ করে বলে, সবাই তো সাধু। সাধু না হইলেও সাফায়েতের মতন ভণ্ড না। আমার সাওয়ালের খাইয়া আমার সাওয়ালের পইরা তার পিঠে ছুরি বসায়। আম্মা, এসব কথা থাক এখন। থাক, এইসব কথা আমিও কইবার চাই না। শোন জহির, কাল তোর মায়ের আংটি পরাইবার আইব ওরা। আংটি পরাতে মানে? এর মধ্যে আবার এসব কেন? বিয়ে তো ঠিক করেইছ। ওরা শখ করছে একটাই পুঁতে, আর এখন তো এসব হইয়াই থাকে। তুই ব্যবস্থা কর, ঘরের মানুষ দিয়েই করবো, আর বিয়াতে শখ করলে দাওয়াত দিব। আমার এখন কাজের সময় আম্মা। সারা জীবনই তো কামলা দেওয়ান লাগে, নতুন না। এই মেনক খুশি এবার। কিয়া দাদিপুর আঁচল টেনে মুঠো পাকিয়ে মৃদুভাবে মাথা নাড়ে। চোখের দৃষ্টি তার একদম নিচুতে আটকানো। সোডোরার জামাইরে ফোনে কইস, কাজের মানুষ আসবো না জানি, কিন্তু কোয়ার কথা কইতে হইব। জহির সাহেব মাহাদীপের কথা শুনতেই মুখ ছোট করে ফেলেন। এই বান্দার কথা কানে আসলেই তার প্রেশার হুড়হুড় করে বেড়ে যায়। আতঙ্ক একটা। দাদিবু, ভাইয়া কাজ থাকলে কি না থাকলে কি, তার আশাতে এমনিতেও হবে না। হসপিটালে ভর্তি সে। মা কিয়া কথা শেষ করতে পারে না, তার আগে ট্রে সমেত নাস্তা ফুলরে পড়ে চূর্ণ বিচ্ছিন্ন হয়ে যায়। আর্তনাদিত স্বরে ভেসে আসে, হসপিটালে মানে? কেয়ার 2 নেত্র বিস্ফোরিত। ভুল সময়ে ভুল কথা বলে ফেলা দরুন আত্মা শুকিয়ে ওঠে হয়ে বিবর্ণ। না, ইয়ে মানে ওনার কি হয়েছে কেয়া? কিছু হয়নি তেমন, মাথায় একটু। হসপিটালে? কেয়ার এক লহমায় অন্তর শুকিয়ে মরুভূমি নাই হয়ে যায়। তার মেজর সাহেব হসপিটালে, আর সে জানি না খুব গুরুতর কিছু। কাল রাতেই তো কথা হলো। সত্য ঠিকই ছিল, তাহলে কি সেই কাজে গিয়ে
বাবা বাবা আমি সিলেট যাব। কেয়ার চোখ দিয়ে গড়িয়ে পড়তে থাকে অনবরত পানি, কণ্ঠস্বর ভারী হয়ে আসে। কেয়া দূরত্ব পায়ে এগিয়ে এসে জড়িয়ে ধরে বলে, সিরিয়াস কিছু না খেয়া, শান্ত হো প্লিজ। আমি সিলেট যাব। জয় সাহেব উঠে দাঁড়ান মেয়ের কান্না দেখে। মন চায় তার একটু সান্ত্বনা দিতে, কিন্তু বিষয়টা যেহেতু তার ছোট জামাইকে ঘিরে, তাই সে ইতস্ত বোধ করে। কেয়া বলছে তো সিরিয়াস কিছু নয়, আমি খোঁজ নিয়ে দেখছি। সিলেট তো বাসার পাশে না যে যখন মন চাইবে চলে যাবে। নিজেকে সুস্থির করো খেয়া। বাবা আমি যাব, তুমি যেটা টিকিট পাও কেটে দাও এক্ষুনি, নয়তো আমি গাড়ি নিয়ে যাব। খেয়া প্লিজ বাবা। জয় সাহেব ছোট মেয়ের জেদের কাছে বরাবরই দুর্বল। কেয়াকে ধমকে ধামকে নিয়ন্ত্রণে আনলেও খেয়ার কাছে এসে সে হার মানে। তার উপর তো মেয়ের কান্না, শক্ত খোলস তার মেয়ে এমনি নরম হয়ে আসে। ঠিক আছে দেখছি, কিন্তু কালকে কেয়ার এঙ্গেজমেন্টের কথা চলছে। আমি চলে আসব। এতটা জার্নি করবে? জয় সাহেব মেয়ের মুখের ওপর আর কিছু বলেন না। দীর্ঘশ্বাস ফেলে পাঞ্জাবির পকেট হতে ফোনটা বের করে আজাদকে কল করতে করতে বিড়বিড় করে, মেয়েগুলো আমার এত স্বামী ভক্ত কিভাবে হলো বুঝতে পারি না। নিশ্চয়ই এই দুটো ছেলে বশ করে নিয়েছে। আল্লাহ গো, এত স্বামী পাগল মেয়ে তুমি, আগে তো জানতাম না খেয়া। কি একটু মাথায় আঘাত পেয়েছে, তাই আবার এখন ঢাকা থেকে সিলেট যাবে। কিয়া ঠোঁট মুখ কুচকে চোখ বন্ধ করে ফেলে। হঠাৎ ভুলের জন্য আফসোস করতে থাকে চরমভাবে। ধ্রুব তাকে বারবার নিষেধ করেছিল এই কথাটা কোনোভাবেই খেয়া কানে না দিতে, অথচ সে এই কাজটাই আগে করে ফেলল। তুমি তো তাও কইবা বইমা। ভুল কিছু বলি নাই আম্মা, এসব আলগা পিরিচ ছাড়া কিছু না। ছেলে মানুষের কাটা ফাটায় অত উতলা হলে হবে? স্বামী নিয়েই বা এত আদিক্ষেতা কেন দেখাতে হবে? যত সব নাটক। খেয়া চোখ মুখ মুছে কয়েক কদম এগিয়ে আসে, শক্ত কণ্ঠ ভেদ করে বলে, বেয়াদবি মাফ করবেন, আমি স্বামী পাগলই। আপনার কোনো সমস্যা? হ্যাঁ, আমি আমার স্বামীকে নিয়ে উতলা হব, পাগল হব, যা খুশি হব। শুধু মাথায় আঘাত কেন, সামান্য হাত কাটলেও সে যদি দেশের শেষ সীমানায় থাকে আমি সেখানেই যাব। আমি আমার স্বামীকে নিয়ে আদিক্ষেতা করব। আপনাদের মতো মানসিকতার মানুষদের কথা আমি কেয়ার করি না। ইলারা বেগমকে মুখে চুন লেপটে দিয়ে খেয়া রুমে চলে যায় দ্রুত পায়ে। ইলারা বেগম আশ্চর্যজনিত হয়ে গুলনাহার বানুর দিকে তাকাতেই গুলনাহার বানু সোফা সেরে উঠতে উঠতে বলে, আমার দিক চাইয়া লাভ নাই, নাদিনটা আমারই, আমার মতোই কথা কওয়া শিখছে। ও কলি কোন রে, এগুলা মুইসা ফালা। মেনু গুণ কিছু হইলেই ঠুসঠাস জিনিসপাতি ভাইঙ্গা ফালায়। হাতে বল নাই, কেননের টাকা লাগে না তো। জালালাবাদ সেনানিবাস সিলেট, ভোর 5টা। ক্যান্টনমেন্টের প্রশিক্ষণ মাঠে গত রাতে হয়ে যাওয়া পশলা বৃষ্টির সিক্ততা এখনও ঘাস জুড়ে বিদ্যমান। বিন্দু বিন্দু শিশিরকণা লেগে আছে তার গা মেখে। দক্ষিণে ঠান্ডা বায়ু এসে দুলিয়ে দিয়ে যাচ্ছে গাছপালাগুলোর নরম কাণ্ড শাখাগুলো। সবুজে সমারোহে চারিদিকটা যেন সতেজতায় পরিপূর্ণ হয়ে উঠেছে। মেজর মাহাদীপের তীক্ষ্ণ দৃঢ়তা সম্পূর্ণ দৃষ্টি ঘড়ির দিকে অটুট। বাম পাশে কপালে লাগানো রয়েছে তার ইলাস্টিক ক্রোপ ব্যান্ডেজ। হালকা রক্তবর্ণের পরিস্ফুটন ভেসে উঠেছে তাতে অস্পষ্টভাবে। টানটান ভঙ্গিমাতে দাঁড়িয়ে আছেন তিনি ফিল্ডের মাঝখানে। ঠিক তার পিছনে অবস্থানরত স্টাফ সদস্যরা সবাই সজাগ কঠোর। নির্দিষ্ট সময়ে কাছে ঘড়ি কাটা স্পর্শ করে, তৎক্ষণাৎ মেজরের গর্জন স্বরে ভেসে আসে, ফলো অন। মাঠের এক প্রান্ত থেকে সৈন্যরা দৌড়ে এসে সারিবদ্ধভাবে সামনে এসে দাঁড়ায় তার। বুক টানটান, মাথা উঁচু, প্রত্যেকের মুখভঙ্গি একই রকম। শীতল হাওয়াতে ঘাম ঝরছে রীতিমতো। পরনের ট্র্যাকস্যুটে ইতিমধ্যেই লেগেছে ঘামের দাগ। ব্রো, আজকের সেশনে কোনো ছাড় নেই। স্যার তো অসুস্থ ছিলেন। অসুস্থ স্যারের উপর দিয়ে টর্নেডো বয়ে গেলেও সে আসবেই। ইয়া মা ক্যা করু, আজ তো গেয়া। দ্বিতীয় সারে পিছন দিকে দাঁড়ানো কয়েকজন সৈন্যের কণ্ঠে স্পষ্ট হতাশা। অবশ্য শুধু তাদের নয়, উপস্থিত দাঁড়ানো সবার বুক চিল্লে একই হতাশার সুর ভেসে আসবে। কারণটা খুব সাধারণ। মেজর মাহাদীপ সবাই ভেবেছিল স্যার অসুস্থ, আজকে ডেটে ওয়ার্ম আপ সেকশনটা হবে না, এক্সট্রা প্যারাও খেতে হবে না। কেননা যেদিন স্যার উপস্থিত থাকেন সেদিন তাদের রক্ত পানি করতে কুণ্ঠাবোধ করেন না তিনি। আর ভুল হলে তো পানিশমেন্ট অলওয়েজ রেডি।
মেজর মাহাতিব তার জায়গা হতে 2 কদম পিছিয়ে যান। পিছনে দাঁড়ানো সার্জেন্ট সাজিদকে সামান্য হাত নাড়িয়ে নির্দেশ দিল সামনে আসতে। সার্জেন্ট জাহিদ স্যারের নির্দেশনা পেতেই টান টান ভঙ্গিতে সামনে এসে দাঁড়ায়। গলার স্বর বাড়িয়ে বলে ওঠে। সৈন্যরা সারিবদ্ধ লাইন ছেড়ে ছত্রভঙ্গ হয়ে দৌড়াতে শুরু করে। পায়ের গতি তাদের ক্ষিপ্ত সামঞ্জস্য। টানা 12 মিনিট দৌড়ানো শেষে যোগব্যায়ামের পজিশন নেয়। শ্বাস প্রশ্বাসের নিয়ন্ত্রণ, শরীরের নমনীয়তা বাড়ানো কমানোতে মনোযোগ দেয় কঠোরভাবে। মেজর মাহাতিব ধীরে ধীরে হেঁটে যায় সারির পাশ দিয়ে। প্রত্যেকের শারীরিক অঙ্গভঙ্গি নির্ভুলতা খুঁজতে তার দৃষ্টি থাকে প্রখর। দুপায় এগিয়ে গিয়ে তিনি পিছিয়ে আসেন, মুখোমুখি হয়ে দাঁড়ান ঘামঝরা এক সৈন্যের সামনে। নিজের সামান্য অসামঞ্জস্যতা এবং ধারালো কণ্ঠস্বর পেতেই সৈন্যটি নড়েচড়ে ওঠে। সঙ্গে সঙ্গে ভারসাম্য বজায় রাখার জন্য পূর্বে চেয়ে দৃষ্টিভঙ্গিতে নিজেকে স্থানান্তর করার চেষ্টা করে। পেট টান করে পিঠ সোজা করে দাঁড়াতে মেজর স্যার তার সামনে হতে প্রস্থান নেয়। সৈন্যটি স্বস্তির নিঃশ্বাস ফেলে নিঃশব্দে। আধা ঘন্টায় গিয়ে ওয়ার্ম আপ শেষ হয়। এবার আসল চ্যালেঞ্জ শুরু। সার্জেন্ট জাহিদের কণ্ঠে ধাতুর মতো কঠোরতা বজায় রেখে বলে ওঠে, পুশ আপ পজিশন। সৈনিকরা একসঙ্গে মাটিতে হাত রেখে পজিশন নেয়। সেই সঙ্গে শুরু হয় 1, 2, 3 করে গণনা। দেখতে দেখতে 10 মিনিটের কাছাকাছি সময় অতিক্রম হলে কারোর হাত কাঁপে তো কারোর শরীর, কিন্তু থামার সুযোগ নেই। মেজর মাহাতিব হাঁটু গেড়ে বসে একজন সৈন্যের পিঠে হাত রাখেন। ধীর স্থির কণ্ঠে বলেন, আরো 9টা সামনে তাকিয়ে। পুশ আপ শেষ হয়ে এক একে বারপি, স্কোয়াট, জাম্প, প্রাক্স এক্সারসাইজগুলো হতে থাকে। বিস্তার ফিল্ড জুড়ে বাহিত হতে থাকে শুধু শ্বাস প্রশ্বাস ও কমান্ডের শব্দ। গ্রুপ এ ও গ্রুপ বি, ট্যাগ অফ ওয়ার। 2 দল মুখোমুখি দাঁড়ায়। ক্লান্ত মুখে তাদের লালচে আভা ফুটে উঠেছে। প্রত্যেকের চোখে জেতার শব্দ। দড়ি টানার প্রতিযোগিতায় শুধু শক্তি নয়, টিম ওয়ার্কও পরখ করা হবে আজকে। ব্রো, পুশ আপেই তো ডাউন হয়ে গিয়েছি। আমাদের টিম হারবে শিওর। বি এনার্জেটিক, হারলে অবস্থা খারাপ। লাস্ট সিজনেও হেরেছি, এবার হারলে স্যার জমের বাড়ি পাঠাবে ডিরেক্ট। আজকের সেশনটা এত টাফ, সব কিছু ডবল। 1.5 ঘন্টার জায়গায় 2.5 ঘন্টা হয়ে গেলেও তবুও ডেডলাইন খুঁজে পাচ্ছি না। ইট ইজ মেজর মাহাদীপ স্যার, ডোন্ট ফরগেট। দড়িটা নো বেটা। দড়ি ধরে দাঁড়ানো সৈন্যটি নিরাশা মাখা মুখে দীর্ঘশ্বাস ফেলে বলে, স্যারকে যদি এক্সারসাইজ থেকে অবসরে পাঠানো হতে তাহলে পৃথিবীটা সুন্দর হতো। রোদ পুরো মাঠ ছড়িয়ে গিয়েছে। সূর্য রশ্মি তার তেজদারিত ধরণীকে করে তুলেছে ঝকঝকে আলোকময়। মাহাদীপের পরনে জলপাই রঙের গ্রুপ নেক টি শার্ট ভিজে উঠেছে। সূর্যের টানালো মুখে পড়লেও তার ভিতরে কোনো হেলদোল নেই। গাম্ভীর্যে মরানো মুখরেখা তার অটল অবিচল। কোমরে রাখা 2 হাত ছেড়ে সে উপস্থিত সৈন্যদের সামনে দাঁড়ানোর জন্য পা বাড়ায়। স্কোয়াড জাম্পের স্কোর খারাপ এসেছে, এজন্য আরও 10 মিনিট প্র্যাকটিস করার ঘোষণা দিবে সে। পা বাড়ানো মুহূর্তে মাহাদীপের চতুর মস্তিষ্ক তাকে এক মুহূর্তের জন্য সজাগ করে তুলে। নিজেকে থামিয়ে দাঁড়িয়ে পড়ে সে। সঙ্গে সঙ্গেই মনে হচ্ছে কোনো অজানা অবয় তাকে নজরবন্দি করছে দূর হতে। সামান্য ভ্রু কুঞ্চিত করে কিছু একটা ভাবে সে। অতঃপর কয়েক সেকেন্ডের মাঝে তার ধারালো দৃষ্টিরেখা ঘুরিয়ে তাকায় সেদিকে। অবশেষে চোখে পড়ল, বাট সুইট লেডি, মোটেও তুমি তার প্রতি সফট কর্নার শো করবে না। শক্ত হও, কঠিন হও, অনড় থাকো নিজস্ব অবস্থানে। জি আঙ্কেল। খেয়া 2 হাত ভাঁজ করে দূরদৃষ্টি নিক্ষেপ করে তাকিয়ে আছে তার মেজর সাহেবের দিকে। মুখরেখা তার বেশ ভারী গম্ভীর, মৃদু রাগের চাট চোখের রেখায় বিদ্যমান। পাশে দাঁড়ানো ডাক্তার আনিসুল সাহেব তাকে দিয়ে যাচ্ছে কান পড়া। ওর ওনাকে 2 দিনের ছুটি দেওয়া হয়েছে, বলা হয়েছে পূর্ণাঙ্গ রেস্ট নিতে। আরে বাবা, মাথা ফাটানো তো কি হয়েছে, কবল তো ফেরেছে, রক্তক্ষরণ হয়েছে অনেক। এই অবস্থায় 2-3 ঘন্টা যাবত এক্সারসাইজ করাটা কি ঠিক? আমি ডাক্তার, অথচ আমাকে সে ডাক্তার হিসেবে তোয়াক্কাই করে না। আঙ্কেল, আপনার উচিত 2-1টা ইনজেকশন বেশি পুশ করে ওনাকে থামিয়ে রাখা। বেশ ঘাটতানামি করবে তো ইনজেকশন পুশ করিয়ে দেবেন। মাগো, এদের শরীর কি আর আমাদের মতো? পিটিয়ে পিটিয়ে লোহা বানিয়ে তৈরি করেছে এদের। বুঝছে? সৈন্যগুলোকে দেখছো? কাছে গেলে তাদের মুখের দিকে তাকালে বুঝবে কি উত্তাপ সহ্য করে দাঁড়িয়ে আছে অনড় চিত্তে।
মুখ ফুটে একটা কথা বলার অবকাশ নেই। 5-6 ইঞ্জেকশন দিলেও এদের কিছুই হবে না। খেয়ে দীর্ঘশ্বাস ছেড়ে আনিসুল সাহেবের দিকে তাকাই। আনিসুল সাহেব মাথা নাড়িয়ে বলেন, একমাত্র তুমিই পারবে তাকে শাসন করতে। মাহাদীপ সার্জেন্ট জাহিদকে কিছু একটা নির্দেশ দিয়ে নিজের দিক পরিবর্তন করে। সরাসরি পা বাড়ে অপ্রত্যাশিত আগমনী তার অর্ধাঙ্গিনীর দিকে। অপরদিকে খেয়া তার মেজর সাহেবের আগমন দেখে নিজের গুরু গম্ভীর ও অনর চিত্রকে আরও শক্ত করে তোলে। কাঠিন্য ভাব বজায় রাখে যথাযথভাবে। ঘামে ভেজা শরীরে মাহাদীপ সামনে এসে দাঁড়ায়। অবাক দৃষ্টি তার অর্ধাঙ্গিনীর উপরে নিবদ্ধ থাকলেও পাশে থাকা ডাক্তার সাহেবের দিকেও থাকে ঠিকঠাক নজর। এতক্ষণ এর কঠোরতা দমি শান্ত কণ্ঠ উন্মুক্ত করে বলে, তুমি এখানে? আপনাকে দেখতে এসেছে মেজর সাহেব। স্ত্রীর মন স্বামীর জন্য বড় উচাটন। আপনার মন পাটখড়ের মতো শক্ত হলে কি হবে? আপনার মিসেসের মন স্পঞ্জের মতো নরম। মাহাদীপ খেয়ার হতে দৃষ্টি সরিয়ে ডাক্তার আনিসুল সাহেবের দিকে স্থির দৃষ্টিতে তাকায়। আনিসুল সাহেব মাহাদীপের তাকানোর ভঙ্গিমা দেখে থমথমে মুখ করে নিরস্বরে বলেন, আমার দিকে তাকিয়ে লাভ নেই। আমি আপনার মিসেসকে কিছুই জানাইনি। সে নিজ হতে এসেছেন। আঙ্কেল ওনাকে জিজ্ঞেস করুন আজকে সারাদিন এখানেই থাকার প্ল্যান করে এসেছে নাকি বাড়ি ঘর বলতে কিছু আছে ওনার। বলুন মেজর সাহেব, উত্তর দিন। আনিসুল সাহেব দুহাত পিছনে মুষ্টিবদ্ধ করে সাই জানাতে জানাতে বলেন, আই নো ইট উইল হার্ট টু হিয়ার বাট ইটস ট্রু। তুমি না হলে সে সত্যি এখান থেকে যাওয়ার ইচ্ছা প্রকাশ করতো। মাহাদীপ চুপচাপ থেকে পকেটে হাত ঢুকিয়ে দুজনের চলমান কথোপকথন হজম করে যায় নির্বিকার ভঙ্গিতে। একজন আগুন তো আরেকজন ঘি, তবে ঘিটা বেশ ছটফটে। আগুন শিখাকে স্বইচ্ছায় বারে বারে করে তুলছে প্রজ্বলিত। রৌদ্রময় দিন, তবুও বিরূপ হাওয়া বইছে। বুঝতে পারছে অর্ধাঙ্গিনী তার বিরুদ্ধে নিয়েছে কঠোর অবস্থান। পরিবেশ পরিস্থিতি উত্তপ্ত হওয়ার সম্ভাবনা অধিকতর। ফিউ সেকেন্ডস প্লিজ। মাহাদীপ একটু এগিয়ে গিয়ে সার্জেন্টদের নির্দেশ দেয় আজকের মতো সমাপ্তি ঘোষণা করতে। স্কোয়াড জাম্প ক্যান্সেল। সার্জেন্ট সমাপ্তি ঘোষণা করে। উপস্থিত সৈন্যগণ একই সঙ্গে ফেলে স্বস্তির নিঃশ্বাস। অধিকাংশই সঙ্গে সঙ্গে ঘাসের মাঝে টানটান হয়ে শুয়ে পড়ে। কেউ কেউ দৌড়ে পানির বোতলের কাছে গিয়ে ছোটে চোখে মুখে পানির ছিটা দিতে দিতে ঘাসের উপর বসে পড়ে, শরীরের সমস্ত শক্তি নিঃসার করে। স্যারের ওয়াইফ মনে হচ্ছে। তাছাড়া স্যারকে তো কখনো সিভিলিয়ান ওমানদের সঙ্গে কথা বলতে দেখিনি। আল্লাহ বাঁচিয়েছ নাকি এই সময় পাঠিয়ে? আর একটু আগে আসলে আরো ভালো হতো। এসেছেন যে এই অনেক। ম্যাডাম আপনাকে শত শত সালাম। দয়া করে আপনার এই লো মানবকে এখান থেকে নিয়ে চলে যান। স্যার না থাকলে ম্যাডামকে গিয়ে সত্যি সালাম জানিয়ে আসতাম, অনুরোধ করতাম প্রত্যেক বুধবার এখানে এসে আমাদেরকে বাঁচিয়ে দিতে। মেজর মাহাদীপের অফিসার্স কোয়ার্টারের ভবনটি দ্বিতলা বিশিষ্ট, সুসজ্জিত। বাইরের দেওয়ালে শোভা পাচ্ছে ক্রিম হোয়াইট রং, সঙ্গে ডিপ ব্রাউনের ট্রিম। ছাদটা টেরাকোটা রঙের। সামনে রয়েছে ছোট্ট একটা লন। অদূরে স্বল্প জায়গায় স্থান পেয়েছে একটা ছোট্ট প্যাভিলন। মাহাদীপ গিয়েছে শাওরে। খেয়া নিজের মাঝে ওনার প্রতি রাগান্বিত রেশ বিদ্যমান রেখে চারপাশটা নজর বুলিয়ে দেখে যাচ্ছে একচিত্তে। পরিপাটি গোছানো সব কিছু। মনে হচ্ছে এটা যেন দ্বিতীয় কুঞ্জবন। লিভিং এরিয়ায় স্থান পেয়েছে ক্রিম ফেব্রিক্সের সোফা সেট, ওয়াল মাউন্টেড টিভি। ঠিক তার পাশে ব্রাউন কালারের অক ফিনিশ হাফ গ্লাস আলমারি, যেখানে রয়েছে একাধিক বইয়ের সম্ভার। দু একটা বই হাতে নিয়ে নেড়েচেড়ে দেখতে থাকে সে। মৃদুস্বরে ঠোঁট নাড়াতে নাড়াতে উচ্চারণ করে, এসব কঠিন কঠিন বিষয় বোধগম্য হয় না খেয়ার। রেখে দেয় সে বই যথাস্থানে। চোখ পড়ে রিসার্চ পেপার, জার্নাল, সাথে ডিফেন্স স্টাডিজের নানা ধরনের বই। জানালায় লাগানো হালকা শিপনের পর্দাটা সরিয়ে দেয় সে দু হাতে। হালকা হাওয়ায় উজ্জ্বল আলোতে দৃষ্টিপাত হয় সামরিক শুভেনির মেডেল। ফ্রেম বন্দি করা 5 বন্ধুর কাঁধে হাত রেখে তোলা হাস্যোজ্জ্বল একখানা ছবি। কেয়া হাত বাড়িয়ে ছবিখানা তুলে নেয়। শীতল দৃষ্টিতে তাকিয়ে দেখতে থাকে একদল সফল ক্যারিয়ার নিয়ে গড়ে ওঠা মানুষগুলোকে, যে যার প্রফেশনের ইউনিফর্ম পরিহিত অবস্থায় রয়েছে। আর্মি, পাইলট, নেভি, ডাক্তার, ইঞ্জিনিয়ার সব একসাথে।
ঠোঁটে প্রস্ফুটিত হয় তার নির্মেদ হাসি। নিজ মনে বিড়বিড় করে বলে, সাকসেসফুল পারসন, সাকসেসফুল ক্যারিয়ার, আর আমি সহ আমার গ্রুপের সব কয়টা ঘাস কাটা ম্যানেজার। সন্ধ্যের পতন ঘটে। লিভিং এরিয়া দেখা শেষ করে এগোই মাস্টার বেডরুমের দিকে। দরজার নব ঘুরিয়ে চোখ রাখে ভিতরে। খুব সাধন সাজে সজ্জিত সফট ব্লু দেওয়ালের রংটা পুরো ঘরটাকে শান্তিদায়ক টোনে ঘিরে রেখেছে। বেডের পাশে শুধুমাত্র একটা ওয়ার্ড্রপ আর ড্রেসিং টেবিল। পাশে রয়েছে মেজর সাহেবের স্টাডি রুম। এক পলক সেদিকটাতেও নজর দেয়। ডাক ওয়ালনাট লেদার চেয়ার, ল্যাপটপ, ডেস্ক সহ নানান সরঞ্জামে ভরপুর। ঘড়ি কাটা 10টা বাজতেই কেয়ার টনক নড়ে। সব কিছু দেখা সাক্ষাৎ শেষ করে সে পা বাড়ায় কিচেনের উদ্দেশ্যে। মাঝপথে মাহাদীপ ওয়াশরুম হতে শাওনি বের হতেই দুজনের স্বল্প সেকেন্ডে চোকাচুকি হয়। রান্না বান্না করার মতো কিছু হবে? মাহাদীপ কেয়ার তেজালো স্বরে ক্ষীণ হাসে। ব্যান্ডেজটা খুলে ফেলেছে সে। লাল রক্তের জখম হয়ে আছে খানিকটা সেখানে। টাওয়াল দিয়ে চুল মুছতে মুছতে সুস্থির কণ্ঠে জবাব দেয়, আচ্ছা, বাট রান্না করতে হবে না তোমার, অর্ডার করেছি। আপনাকে বলেছি আমি অর্ডার করতে? না। তাহলে করলেন কেন? এত দূর জার্নি করে এসেছো, রেস্ট নাও তুমি। রান্না বান্নার প্রেশার নিতে হবে না। আমাকে নিয়ে এত ভাবতে হবে না আপনার। নিজের চিন্তা করুন, আমি রান্না করব। মাহাদীপ টাওয়াল রেখে এগিয়ে আসে। রাগে দগ্ধ হয়ে থাকা অর্ধাঙ্গিনীকে শান্ত করতে এক হাতে জড়িয়ে নিয়ে বলে, আচ্ছা, সব কিছুর জন্য সরি, ক্ষমা করুন ম্যাম প্লিজ। কেয়া শুল চোখে এক পলক তাকিয়ে মাহাদীপের হাত হতে নিজেকে ছাড়িয়ে কিচেনে চলে যায় সরাসরি। নিরুত্তর থেকে মন বসে কাজে। ফ্রিজ খুলে বের করতে থাকে ভিতরে থাকা সবজি সহ মাছ মাংস। মাহাদীপ এসে দুহাত ভাঁজ করে কেবিনে ঠেলে দাঁড়ায়। কেয়ার চাল চলনের দিকে গভীর দৃষ্টিতে তাকিয়ে থাকে একযোগে। মনে মনে তার হতাশার নিঃশ্বাস বাই। ডাক্তার সাহেব সুদে আসলে শোধ তুলেছে আস্থার উপরে। বুকে ভালো মতো তার বিরুদ্ধে খেপিয়ে দিয়ে নিরুদ্দেশ হয়েছে সে। কেয়া ঠোঁটে ঠোঁট চেপে ভাবতে থাকে কি রান্না করবে। সবজির ধারে কাছে যাবে না আজ সে। মেজর সাহেবকে উচিত শিক্ষা দেওয়ার জন্য ভাবতে থাকে ভারী কোনো আইটেম রান্না করবে। অতঃপর ফ্রোজেন গরুর মাংসের দিকে নজর পড়তে তার বুদ্ধির বাতি খুলে যায়। আজ দুপুরের জন্য রান্না করবে গরুর মাংসর সাথে ভুনা খিচুড়ি। ধাপে ধাপে রান্নার তোড়জোড় শুরু করে। আর চোখে তাকিয়ে দেখে মেজর সাহেবের চোখ তার দিকেই একদম বাধাই করে রাখা। ঠোঁট টিপে মৃদু হাসে নীরবে। অতঃপর মুখে গম্ভীরতার ভাব টেনে বলে, এভাবে দাঁড়িয়ে থাকার কোনো প্রয়োজন নেই, আপনি আপনার কাজে যেতে পারেন। মাংসটা আমি কেটে দিই? দরকার নেই, আমি পারবো। ধারালো নাইফ, এটা হাত কেটে যাবে। আমি কি বাচ্চা যে নাইফ ধরলে হাত কেটে যাবে? মাংসের প্রসেসিংটা? আশ্চর্য, আমি কি রান্না জানি না নাকি? আপনার থেকে হেল্প নিতে হবে আমায়? যদি প্রয়োজন হয়। কেয়া পাশ ফিরে তাকাই। মাংসগুলো পিস পিস করে কেটে ধুয়ে একটা বলে নিয়ে নেয়। অতঃপর তাতে মশলা দিতে থাকে এক এক করে। ভিতরটা তার উদ্বিগ্নতাই ভরপুর। সে আসলেই জানে না গরুর মাংস রান্না করতে, কখনো রান্নাও করেনি। ধরতে গেলে সব স্তরে আজই প্রথম। কিন্তু নিজের হার স্বীকার করা মানে মেজর সাহেবকে জিতিয়ে দেওয়া, যা সে করতে একদম নারাজ। হাতের কাছে মশলাগুলো দেওয়া শেষে ঘটে বিপত্তি। আর কি কি দিতে হবে ভেবে পায় না, কারণ এত অল্প মশলা সাধারণত গরুর মাংসে দেওয়া হয় না। আম্মুকে দেখেছে একসাথে অনেক মশলা দিয়ে নিজ হাতে মেখে তারপর রান্না করতে। আকাশ পাতাল ভাবনার ছেড়ে কেয়া বাধ্য হয় ফের মুখ খুলতে। এভাবে কতক্ষণ সময় নষ্ট করবে? আর আমার কিছু ইনগ্রেডিয়েন্টস লাগবে। কি কি? যা যা আছে। নাম না বললে বুঝবো কি করে? কেয়া শুকনো ঢোক গিলে। নাম তো সে নিজেও জানে না। জানলে কি আর জিজ্ঞেস করতো? এখন মুখ ফুটে বলবে কি করে? মেজর সাহেব ক্ষমা করুন আমাকে, মশলার নাম ঠিকানা আমি কিচ্ছু জানি না, প্লিজ হেল্প করুন। মাহাদীপ খেয়ার কাছে এসে দাঁড়ায়। বলে অল্প মশলা দিয়ে ম্যারিনেট করা মাংসের দিকে তাকিয়ে বলে, যা যা দিয়েছো এটাই এনাফ, আর কিছু অ্যাড করতে হবে না। যদি টেস্ট না হয়? লবণ দিয়েছো? তাহলে টেস্ট হবে। মাহাদীপ খেয়ার হাত হতে মাংসের বোলটা নিয়ে প্যানে চড়ি দিয়ে চুলার আঁচটা মিডিয়াম লোতে এনে রাখে। অতঃপর হাত ধুয়ে ফ্রিজ হতে একটা কোকোনাট ড্রিঙ্কস বের করে। কিছু খেয়েছো? খাবে? আমি ওসব খাই না, আপনি নিজে খান। মাহাদীপ কয়েক ঢোক পুরো ড্রিঙ্কসটা শেষ করে ফেলে। মাথা উঁচু করতেই কপালের কাটা জায়গায় টান লাগাই হালকা মুখরেখা কুচকে ফেলে সে। মেডিকেল বক্সটা কোথায়?
দেখো তো শুকিয়েছে কি না। কে আর চোখে তাকাই কপালের দিকে, পুরোটা নজর না এলেও একটুখানি ঘাড় ঘোরায়। কাছে এসে দেখো, ওভাবে দেখতে পাবে না। কেয়া নিজের ভাব গাম্ভীর্য বজায় রেখে মাহাদীপের সম্মুখে এসে দাঁড়ায়। লম্বা সুপুরুষের কপালখানি তার হতে বেশ উঁচুতে থাকায় সামান্য পা উঁচু করে দেখার প্রয়াস চালায়। শুকায়নি এখনো পুরোপুরি, খুলছেন কেন? শাওয়ারের কারণে। মাহাদীপ মাথা তুলে কেয়ার উঁচু করে রাখা মুখটাতে চুপ করে চুমু খায়। দু হাতে কোমর পেঁচিয়ে ধরে নিজের সঙ্গে জড়িয়ে নেয়, সঙ্গে সঙ্গে ঠান্ডা স্বরে বলে, মিসেস মাহাদীপ সরি, এখন থেকে আপনাকে সব জানাবো। অয়েলে মিসেস মাহাদীপ মেল্ট হয় না, এসব কিছু আপনার সান্ত্বনা বাণী। আমি চলে গেলেই আবার ভুলে যাবেন। সিরিয়াস কিছু নয়, এগুলো কাটা ছেঁড়া, আমাদের কাছে নর্মাল ব্যাপার। নন সিরিয়াস বিষয়গুলোই আমি শুনতে চাই। সিরিয়াস কোনটা, নন সিরিয়াস কোনটা? লিস্ট করে দিব, মুখস্থ করে নেবেন। আচ্ছা ঠিক আছে, বাট এতটা উদ্গ্রীব আপনি? আমাকে জানাবেন না আপনি এভাবে আসছেন? কেয়া কপাল ভাঁজ করে সরু চোখে মাহাদীপের দিকে তাকায়, কণ্ঠ শক্ত করে বলে, জানালে কখনোই আসতে দিতেন না আপনি, আর না জানিয়ে এসে ভালোই হয়েছে। অফিস হতে আপনাকে দুদিনের ছুটি দিয়েছে, ডাক্তার আঙ্কেল বেড রেস্ট দিয়েছে, আর আপনি সব কিছু ছেড়ে ফিল্ড ওয়ার্কে গিয়েছেন, তাও লং টাইম ধরে। একটু কি নিজের যত্ন নেওয়ার প্রয়োজন বোধ করেন আপনি? সবকিছু আমাকে বলে বলে করাতে হবে? ওয়াইফ স্পেশালিস্টের থেকে এতটুকু তো সুবিধা নিতেই পারি। ও, তার মানে আপনিও চান আমি ঢাকা থেকে সিলেট ছুটে ছুটে আসি? মোটেই না। তোমাকে এই নিউজটা দিয়েছে কে? সেটা জেনে আপনার লাভ কি? যেমন ভাবে জেনেছি। এখন আমাকে দয়া করে ছাড়ুন, মেডিকেল বক্সটা নিয়ে আসুন। একটুখানি। মোটেই না, কিচেনে ভুলেও কোনো কিছু ভাবতে আসবেন না। একবার লজ্জায় ফেলে আপনার শান্তি হয়নি, এখন আবার? মাহাদীপ ঠোঁটের উপরে ঠোঁট কামড়ে মৃদু হাসে। কেয়ার মুখের উপরে উড়ো চুলগুলো আলতো হাতে সরিয়ে দিতে দিতে বলে, এখানে ফায়ার সার্ভিসের একটা ইউনিট সব সময় রেডি থাকে। চুপ একদম। দুপুরের রান্না শেষ করে শাওয়ার সেরে নেয় কেয়া। গরুর মাংসটা কেমন হয়েছে জানে না সে, কিন্তু ভুনা খিচুড়িটা বেশ ভালোভাবে রান্না করেছে। এটা আগে বেশ কয়েকবার করা দোন, সমস্যা হয়নি তেমন। তবুও মেজর সাহেব তাকে হাতে হাতে সাহায্য করে দিয়েছে বেশ খানিকটা। বেলকনিতে দাঁড়িয়ে চুল মুছতে মুছতে চারপাশের নির্মল নির্জনতা উপভোগ করে সে প্রশান্ত মনে। ডিফেন্সের সব কিছু রুচিশীল মার্জিত, সুরক্ষিত এলাকায় নেই কোনো হট্টগোল কিংবা শব্দের তীব্রতা। এত বড় ডাইনিং টেবিল, মানুষ আপনি একা, খুব বেশি হলে 6 সিট থাকবে, 8 সিট কেন? আগাম কাজগুলো আগেই সেরে নেওয়া হয়েছে। আগাম কাজ কি? সিটগুলো ফিল আপ করা। ক্লিয়ার করে কথা বলুন। সময় হলে বুঝবে, হ্যাঁ করো। আমি নিজ হাতে খেতে পারবো তো। স্পেশাল গেস্টের সমাদর করা ম্যান্ডেটরি। এত কষ্ট করে এসেছেন রাগ ঝাড়তে, ভালোভাবে আপ্যায়ন না করলে খারাপ দেখাবে। আমি কি রাগ ছেড়েছি নাকি? ঝগড়ার সুযোগ দিয়েছেন কোথায়? সুযোগ কম হয়ে গিয়েছে? একদম প্রপার সুযোগ কাজে লাগাতে ভাবছি, এখানেই থেকে যাব। থাকা যাবে না এখন। কেন? অনার্সটা শেষ করে এসো। সে তো বহুত দেরি। কেয়াকে এক লোকমা মুখে তুলে দিয়ে মাহাদীপ নিজেও মুখে নেয় খাবার। অতঃপর দুজন কয়েক সেকেন্ডের ব্যবধানে একে অপরের দিকে তাকায় কপাল ভাঁজ করে। মাংসে লবণ কোথায়? লবণ লবণ দিয়েছিলাম তো, মনে হলো কোথায় গেল? কর্পূর হয়ে উড়ে গিয়েছে হয়তোবা। খেয়ার চোখে মুখে মেঘলা আকাশে নেই, অন্ধকার নেমে যায়। স্মৃতিশক্তি কি তার দিনে দিনে লোপ পাচ্ছে? হয়তো পাচ্ছে, তা নয়তো লবণের মতো এত গুরুত্বপূর্ণ একটা ইনগ্রেডিয়েন্টস সে মিস করলো কিভাবে? মনে তো হয়েছিল দিয়েছে, সত্যি কি দেয়নি তাহলে? শুধু মনে হওয়া অবধি। মাহাদীপের ফোন ভাইব্রেট হয় পর মুহূর্তে। ডাইনিং হতে ফোনটা তুলে নিয়ে দেখে মিসেস সালমার ফোন। রিসিভ করার মুহূর্তেই কেয়া মাহাদীপের হাত টেনে ধরে, কণ্ঠে ভয়ার্ত সুর তুলে বলে, আম্মুকে বলবেন না গরুর মাংসের কথা, আর যদি বলতেই হয় তাহলে বলবেন আমি রান্না করছি। মাহাদীপ ফোন রিসিভ করে। মিসেস সালমার সঙ্গে কথা বলতে বলতে সে তার নাজুক স্ত্রীর পানে তাকায়, যে কিনা আতঙ্কিত নজরে তার দিকে একইভাবে তাকিয়ে আছে। একটাই ভয়, মেজর সাহেব যদি ভুল করে বলে দেয় লবণের কথা, তাহলে মান সম্মান থাকবে না। ওয়েট করো, লবণ দিয়ে আর একটু আঁচে বসাতে হবে। আম্মু বলেছে? হ্যাঁ। আমি দেই? মাহাদীপ বসে ছেড়ে উঠে দাঁড়ায়, মাথা নিচু করে খেয়ার মুখ বরাবর রেখে বরফ শীতল কণ্ঠে বলে, মিসেস মাহাদীপ, লবণ বেশি হলে তখন আর খাওয়াই যাবে না। ভালো কাজ করেছেন যে লবণটাই দেননি। ভেরি গুড জব মাই কুইন। আনারি সংসারে কাজকর্ম শেষ হতে হতে
3টা। দুজনে টুকিটাকি গল্প শেষে ঘুমিয়েছে ঠিক 4টার দিকে। আর গাঢ় সেই ঘুম ভেঙেছে একদম সন্ধ্যা নামার কিছুক্ষণ পরে। অনেকদিন পরে এতটা গভীরতার ঘুম দিয়েছে দুজনে। নেই কোনো ব্যস্ততা, কোনো ধরনের কাজ বা জরুরি ফোন কল। মাহাদীপের কাছে যেটা ভীষণ দুর্লভ, দুষ্প্রাপ্য। লাস্ট কবে সে এতটা পরিপূর্ণভাবে ঘুমিয়েছিল জানা নেই। অন্যদিকে খেয়া তার প্রিয় পুরুষের বুকে খুঁজে নিয়েছিল মধুর নির্বাণ, এক গভীর তৃপ্তি। শান্তির নিদ্রাই হয়েছিল কুপকাত, একগুচ্ছ দোলন চাপা হাতে খেয়ার। রাতের স্নিগ্ধতা মাখানো ভেজা রাস্তায় হেঁটে চলেছে সে মাহাদীপের হাতে মুঠো বন্দিনী হয়ে। বৃষ্টি হয়ে যাওয়ার কারণে ক্যান্টনমেন্ট এরিয়ায় নিস্তব্ধতা ভেঙে এসেছে প্রকার অভিলাষে। জারুলের মঞ্জুরিগুলো পাকা রাস্তা ঢেকে দিয়েছে বেগুনি রঙে সজ্জিত হয়ে। কালকে থেকে যাবে? কেয়ার ধ্রুব ভাইয়ার ঘরোয়া আংটি বদলের আয়োজন করা হয়েছে কালকে। আপনি কি যেতে পারবেন একদিনের জন্য? সম্ভব নয়। বিয়েতে? কবে বিয়ে? মে মাসের শেষ দিকে হয়তো। জয়াপুর উপর ডিপেন্ড করছে। দেখা যাক। চা খাবে? খাওয়া যায়। মাহাদীপ কেয়াকে নিয়ে ক্যান্টনমেন্ট এরিয়ার বাইরে চলে আসে। বৃষ্টি শেষে চারপাশে ঝোড়ো হাওয়া এখনও সমান ধারেই বইছে। লোডশেডিংয়ের কারণে জায়গায় জায়গায় জুড়ে আছে ঘন অন্ধকার। বৃহৎ বটতলা 2-3টে কাঠের গুঁড়ি রেখে করা হয়েছে বসার স্থান। ছোট্ট একটা ছাউনি টং ঘর। মধ্যবয়স্ক এক লোক দগ্ধ আগুনে বসিয়েছে কেটলি। ধোঁয়া উঠছে চারপাশ জুড়ে। বৃষ্টির দিনে পোড়ামাটির চুলোই চায়ের গন্ধ এক মোহনীয় সুঘ্রাণে নেয় কাজ করে যেন। মাহাদীপ এগিয়ে আসতেই মধ্যবয়স্ক লোকটি হাসি মুখে বের হয়ে আসেন টং হতে। খেয়াকে পিছনে রেখে মাহাদীপ কিছু একটা বলতে লোকটি মাথা নাড়িয়ে সায় জানিয়ে ভিতরে চলে যান। অতঃপর আশেপাশের আড্ডারত কিছু মানুষকে অনুরোধ করেন সরে যেতে। বর্ষার আগমনী আকাশ ক্রমেই কালচে বর্ণ ধারণ করতে থাকে। খেয়া তার পুরুষের একচ্ছত্র আধিপত্য দেখে মুখ লুকিয়ে স্মিত হাসে। বুঝতে পারে তার জন্যই এমন ধারা আরোপিত করা। চাটা তো বেশ মজা। এখানকার ভেতরে এটাই বেস্ট। দারুণ একটা আবহাওয়া, তাই না? আর কিছু ফুল নিবে? খেয়া টিস্যু মরানো চায়ের কাপে হালকা চুমুক টেনে রেখে দেয়। পরিতৃপ্ত হেসে মাহাদীপের কাঁধে মাথা রেখে নিলিপ্ত কণ্ঠে বলে, আজ শুধু আপনি আর দোলন চাপাই থাকুক। রাত 1টা। ঝড়ের তীব্রতা ছাড়িয়েছে বেশ উত্তালভাবে। মোমবাতি প্রজ্জ্বল আলোকিত করে আছে পুরো কক্ষকে। আলিঙ্গন করে নিয়ে লম্বা ঘোরাঘুরি শেষে নীরে ফেরা হয়েছে ক্ষণকাল আগে। ফ্রেশ হয়ে এসেই খেয়া দাঁড়িয়েছে বেলকুনিতে ঝড়মেঘের দোলাচল দেখতে। লোহার গ্রিল হতে হাত বাড়িয়ে দেয় সে। বৃষ্টির ভারী ফোঁটা তার হাতের মুঠোয় এসে পড়ে পুরোটা জুড়ে। ঠান্ডা শীতল স্পর্শ। মরতেই গা শিরশির করে ওঠে। ঠোঁট নাড়িয়ে মৃদু স্বরে গুনগুন করে গেয়ে ওঠে, যাও বলো তারে মেঘের পারে, বৃষ্টি বন্দনা জুড়ে ধরণী তল। যাও বলো তারে শ্রাবণ আষাঢ়ে, মেঘের শত দলে ছুঁয়েছে ভেজা জল। মাতাল হাওয়ার ধ্বনি বৃষ্টিকে শোনে না, ময়ূর পেখম তোলে ধিন টানা দেরে না। পশ্চিম আকাশে বিদ্যুৎ ঝলকানি দিয়ে ওঠে। সঙ্গে সঙ্গে আওয়াজ ভেসে আসে গুরু গম্ভীর মেঘের। এক মুহূর্তেই মনে হয় যেন দিনের ভাগ নেমে এসেছে ধরণীতে। চোখ বন্ধ করে খেয়া দ্রুত সরে যেতে নাই বেলকুনি হতে। দুপা এগোতেই শক্ত বুকের মাঝে গিয়ে তার কপাল গিয়ে ঠেকে। সুন্দর গান গাও তো। মেজর সাহেবের কণ্ঠতে উষ্ণ বার্তায় লজ্জায় কুকড়ে ওঠে খেয়া। দুহাতে মুখ লুকায় সুঠাম বক্ষ পিষ্টে। কখন এসেছেন আপনি? তোমার গানের মাঝে। তাহলে তো কপিরাইট আইন ভঙ্গ করেছেন। শাস্তি পেতে হবে। অবশ্যই। ঝড়ো বাতাসের বেগ চুরমার হয়ে আসে। মাহাদীপ এক নিমিষে কোলে তুলে নেয় তার লজ্জাবতী অর্ধাঙ্গিনীকে। নিভে নিব আলোক বাতিতে দুটো অবয়ের ভাঁজ স্পষ্ট ফুটে ওঠে দেওয়াল জুড়ে। কক্ষে প্রবেশ করে এসে সপ্তপণে শুয়ে দেয় খেয়াকে উষ্ণ মাখা কোমল বিছানায়। জানালার পর্দা বিছিয়ে ঢেকে দেয় আধারি দুনিয়াকে। কণ্ঠ খাদে নামি কানের কাছে ফিস ফিস করে উচ্চারণ করে, মিসেস মাহাদীপ। জি। দিনটা কেমন ছিল? স্বপ্নের মতো। রাগ কমেছে? কমেছে। খেয়াল ললাটে আর্দ্রতা মাখানো চুমু এঁকে দেয় মাহাদীপ। শীতল স্বরে বলে ওঠে, যোগ্য বাবা হওয়ার কাতারে নিজেকে একবার সামিল করতে চাই।
আমি ফিল করতে চাই পৃথিবীতে বাবারা কেমন স্বাদ অনুভব করে। ক্যান আই গেট পারমিশন মিসেস মাহাদীপ? খেয়া নির্জীব চোখে তাকায় তার মেজর সাহেবের দিকে। অনুমতি, অথচ এটা তো তার অধিকার। কুণ্ঠাবোধ নাকি সম্মান? মন মস্তিষ্ক বলে ওঠে এটা সম্মান। একজন সিদ্ধারা সম্পন্ন ব্যক্তির মাঝে কখনো কুণ্ঠাবোধ থাকে না। স্বচ্ছ জলে নেই, সে সবসময় তার জায়গায় নিজেকে পরিচ্ছন্ন রাখে। অনুমতির প্রতীক্ষা, আকুলতা কিংবা আসক্তায় সে নিজেকে রাখে সীমাবদ্ধ। ক্যান আই গেট পারমিশন মিসেস মাহাদীপ? খেয়া জবাব দেয় না। নিলিপ্ত লোচনে দুটো সে লুকিয়ে ফেলে মেজর সাহেবের অন্তরালে। দুহাতে জড়িয়ে ধরে কেঁপে ওঠে আড়মোড়া ভেঙে। ঘরে কোণে ফ্লাওয়ার ভাস হতে দোলন চাপা সুগন্ধি ছড়ে পুরোটা জুড়ে। মাহাদীপ বরাবরের মতো নীরব অনুমতি পেয়ে যায় তার অর্ধাঙ্গিনী হতে। শুভ্র মোমবাতি দুটো গলনের শেষ পর্যায়ে গিয়ে যাত্রা ধরে বিদায়ের পথে, কিন্তু তার আগেই তাকে অস্তমিত করে 15ই যুগল মত্ত হয় নব সূচনায়। 21শে এপ্রিল, বনশ্রী, বিকেল 6:30। মেয়ে নগারে সাজন গোজন হইল না এখনো? হয়ে এসেছে দাদিবু। তাড়াতাড়ি কর মেনু, বিয়ার সাজন দেওয়া শুরু করছস? ওনারা কি এসে গিয়েছে? আইব না তগমতো এক জায়গায় যাইবার নিলে বেলা 12টা না বাজাইলে তো তগ শান্তি হয় না। এক কানে দুল পড়তে পড়তে এগিয়ে যাই বিছানার উপর রাখা সব সরঞ্জামপত্র সরিয়ে নেয়। দাদিপুর বসার জায়গাটা পরিষ্কার করে দিয়ে ধীর কণ্ঠে বলে, আমার রেডি হতে সময় লাগে না দাদিবু, সময় লাগে ওইটার 2-3 ঘন্টা লাগিয়ে সাজতে থাকে। গুলনার বানু ধীর স্থিরভাবে বিছানায় এসে বসেন। ঠোঁটখানা তার সবুজ পানে লাল রক্তের ন্যায় বুলবুল করছে। শাড়ির আঁচল মাথায় ভালোভাবে টেনে বলেন, এই মেনুকের কাম তো খালি খোয়ারে ঢুইকা চোখ মুখ চুন মাইকা আসা। ধলা কম হইছে, আরো হন লাগবো। ঠিক বলেছ দাদিবু, আমি ওর চেয়ে কম ফর্সা হয়েও চোখে মুখে চুন মাখাতে খোয়াতে যাই না, অথচ সে যায়। টাকা গাছে ধরে। কেয়ার ড্রেসিং টেবিলের সামনে বসে আয়নার মধ্যে হতে কেয়ার দিকে অগ্নি দৃষ্টিতে তাকিয়ে আছে। মনে মনে কতক গালি ছুঁড়ে কাঠের চিরুনিখানা হাতে তুলে নেয় সে। নাড়াচাড়া করতে থাকে খেয়ার দিক তাক করে। কেয়া বুড়ো উঁচিয়ে দাদুবুর দিকে ইশারা করে ঠোঁট চেপে হাসে। আকারে ইঙ্গিতে বোঝায় সাহস থাকলে দে ঢিল। পাশে বসা বুলেট গুলনার বানু ওই চিরুনি দিয়ে তোকে ভর্তা করবে। না জামাই রে, সাথে আনবার পারলি না? বলেছি তার ছুটি নেই এখন। বিয়া তাই বনি? সেটাও অজানা। তাইলে আর কি হইল? ভাবলাম 3 না 3 জামাই এক হইব বিয়া, দেখা চোখের শান্তি মিটামু। কেয়ার ড্রেসিং টেবিলের কাছে গিয়ে সরাসরি কেয়ার হাত হতে লিপস্টিকটা কেড়ে নিয়ে নিজ ঠোঁটে হালকা লাগিয়ে নেয়। অতপর ঠোঁটের উপর ঠোঁট ভাঁজ করে লিপস্টিকটা ঠিক করতে করতে বলে, আসার চেষ্টা করবে দাদিপু, এখন কাজের উপর নির্ভর করছে সবকিছু। যদি ভাগ্য ভালো থাকে তো ছুটি পেতে পারে। তুই যে কোন ব্যাঙ্গের মতো লাভ দিয়া সিলেট গেলি, আবার লাভ দিয়াইনি, কি উপকারটা হইল? যাইয়া কি না জামাই সেবা করছাস? কেয়ার প্রতি কেয়ার শুল চোখ এবার শিথিল হয়ে আসে। ঘাড় ঘুরিয়ে গুলনার বানুর দিকে তাকে মুখে বাঁকা হাসি টেনে বলে, তুমি সেবার কথা বলছো দাদিবু? এই মেনু গিয়ে পণ্ডিতি করে গরুর মাংস রান্না করছিল, অথচ লবণ পর্যন্ত দেয়নি, তাতে টেস্ট একদম বাজে হয়েছিল। ইস, ভাই একটু শান্তি মতো খেতেও পারেনি। লিপস্টিক ছোঁয়া ঠোঁটখানা মুহূর্তে হা হয়ে যায়। চোখ দুটো গিয়ে থাকে তার অপর দুটো চোখের পানে, যে কিনা হাটে হাড়ি ভেঙেছে বেশ জোরে সোরে। কপাল ভাঁজ করে থমথমে কণ্ঠস্বর ভেদ করে বলে, মির্জাপুরের কুচুটে বউ কোথাকার। কে মেনু, কথা সত্য? খেয়ার গলা শুকিয়ে আসে। কি উত্তর দিবে এখন সে? খুব তো কান্নাকাটি ঝগড়া করে গিয়েছিল স্বামীর কাছে, গিয়ে যে খুব একটা সেবা করেছে তাও তো না। ধরতে গেলে এক ভুনা খিচুড়ি রান্না ছাড়া কিছুই করেনি সে। উল্টো নিজে মেজর সাহেবের হতে কুইন ট্রিটমেন্ট গ্রহণ করে এসেছে সাড়ম্বরে। আমি ভেবেছিলাম দিয়েছি, কিন্তু পড়ালেখাতে না হয় মানলাম ডাব্বা মারছস, তাই বইলা রান্না বাড়িতেও ডাব্বা মারবি? কিছু কি গুণ তগ দুই বোনের মধ্যে নাই? দাদিবু, আমি পড়াশোনায় ভালো। গরুর গোস্ত রান্নার পারস? কেয়ার উৎফুল্লতা কমে আসে। বিস্তর হাসি মুখ চুপসে যায় পর মুহূর্তেই। খেয়া যা রান্না করে তাও সেটা খাওয়া যায় কোনো মতে, কিন্তু সে যা রান্না করে তা খেয়ে প্রত্যেকে বলে হসপিটালের পেশেন্টের খাবার।
যেখানে গরুর মাংস তো বহুত দূর। এই তো শিখে যাব। চুলে পাকন ধরলে না, মানে তগো কপাল ভালো, শাশুড়ি গুণ ভালো পাইছস রে মেনক। আপন মাইয়ারেও মনে হয় এত ভালোবাসত না তগো যেমন বাসে। একখান ধারালো গোসের শাশুড়ি পাইলে বুঝতি, তখন কান্দন কাটি কইরাও কুল পাইতি না। দাদুবুর কথা শুনে খেয়ার মাঝে খানিকটা প্রফুল্লতা দেখা যায়। শান্ত গলে বলে, তাদের ভালোবাসার মান রাখতে আমি ভেবেছি রান্নার একটা কোর্স করব দাদিবু। ভালো টালো আইটেমের রান্না শিখেই ছাড়বো। গুলনার বানু বসা ছেড়ে উঠে দান, সুতির শাড়ি ভাঁজ ঠিক করে গমগমে স্বরে বলেন, কোর্স মোর্স বাদ, কাল থেকে 2 মেনক রান্না শেখন শুরু হইব পাকঘর থেকে। গরু খাসি ভেড়া দুম্বা উট যা আছে সব রান্না করাই ছাড়ব। দেখি তখন লবণ না হইয়া কোনে যায়। এখন তাড়াতাড়ি চইলায়, দেরি হইলে আমার লাঠির বাড়ি একটাও মাটিত পড়ব না কইলাম। গুলনার বানু প্রস্থান নেন তাগাদা দিয়ে। দুজন স্থির চোখে দুজনের দিকে খানিকটা তাকিয়ে থাকে, অতঃপর দীর্ঘশ্বাস ফেলে যে যার কাজে ব্যস্ত হয়ে ওঠে। একটু আইলাইনারটা দিয়ে দে। দূর হ তুই, আমার সাথে একদম কথা বলবি না। কেন? আমি মুখে চুন মাখি তাই না? বারে, এটাতে ম্যাডামের মেজাজ গরম হয়ে গিয়েছে। তুই যে একদম মির্জাপুরের বড় বউয়ের মতো পার্ট করলি, আমি কি কিছু বলেছি? তুই আগে বলবি কেন? আমি আগে বললে কি, পরে তো তুই ঠিকই বলেছিস। তুই না বললে আমি বলতাম না। কেন, আমি যা করবো তোরও তাই করতে হবে? বারে, করব না। তুমি আমাকে দাদিবুর হাতে বকা খাওয়ানোর সুযোগ খুঁজবা, তো আমি চুপ করে থাকবো? অবশ্যই চুপ করে থাকবে, কারণ আজ তোমার এঙ্গেজমেন্ট। এঙ্গেজমেন্ট হলে চুপ থাকতে হবে? নতুন বউদের চুপ থাকতে হয়। এসব ফাও কথা কই পাস তুই, খেয়ার বাচ্চা? খেয়া আইলাইনার ড্রেসিং টেবিলে শব্দ করে রেখে দেয়। হনহনিয়ে হেঁটে প্রস্থান নিতে নিতে বলে, যেখানে খুশি পাই, তোকে বলবো কেন? সিলেট থেকে আসাই আমার ভুল হয়েছে। এ দাঁড়া। দাঁড়াবো না আমি। লাগিয়ে দিচ্ছি তো। রাগ দেখানোর কি আছে? ঝগড়া শুরু করিস তুই, রাগও দেখাস তুই। লাগবে না আমার আইলাইনার, তোমার বিয়ে তুমি সাজো। আমি সেজেছি, এদিকে আয়। নাটক করবি না একদম। তোকে বকেছি আমি? দূর হয়ে যেতে কে বললো? এমনি বলেছি ওটা। এমনি নয়, সত্যি বলেছিস। কেয়া বসা ছেড়ে উঠে দাঁড়িয়ে দুহাত কোমরে চেপে দীর্ঘশ্বাস ফেলে বলে, আচ্ছা নেই, আমি সরি, ঘাট হয়েছে আমার। বিয়ের জন্য ভাব বেড়েছে তোর কেয়া? সে তো তোরও বেড়েছিল। প্রেমে একদম হাবুডুবু উঠাল পাথাল। মোটেও না, মিথ্যে অপবাদ দিবি না একদম। মিথ্যে নয়, আংশিক সত্যি। আচ্ছা নেই, সমান সমান। ঠিক আছে, ম্যাচ ড্র। এদিকে এখন দাদিবু কি বললো মনে নেই তোর? এঙ্গেজমেন্টের দিনও যদি লাঠির মার খাই, মান সম্মান থাকবে না তো। ভালো করে দিবি, কম বেশি যেন না হয়। ভালো করেই দিই আমি। কেয়া ড্রেসিং টেবিল হতে আইলাইনার তুলে নিয়ে কেয়াকে টুলে বসায়। থুতনি উঁচু করে ধরে বলে, শোন, এবার কিন্তু আমি আগে সরি বলেছি। নেক্সট টাইম কিন্তু তোর আগে বলার পালা, মনে থাকে যেন। সন্ধ্যা ছেড়ে রাত নামতে চলেছে। আকাশের কিনারে জড়ানো সোনালি রেখার মতো শেষ বিকালের আলো আস্তে আস্তে মিলিয়ে যাচ্ছে পশ্চিম প্রান্তে। কবির ম্যানশনে আজ অন্যরকম পদযাত্রা অতিথিদের। দলীয় নেতা কর্মীদের ছাড়িয়ে পা পড়েছে পারিবারিক আত্মীয় স্বজনদের। কাউকে বলবে না করে বেশ সংখ্যক কাছের মানুষকে নিমন্ত্রণ জানিয়েছে জহির সাহেব। আসতে পারেনি শুধু কুঞ্জবনের অতিথিগণ। মিসেস ফিরোজাকে হসপিটালে অ্যাডমিট করানো হয়েছে, এজন্য সেখানে ব্যস্ত ওনারা। একদমই সিম্পল ডেকোরেট করা হয়েছে বাসায়। আহামরি কিছুই নয়। পরিবর্তন হিসেবে নতুন যোগ দিয়েছে শুধু কাচের ফুলদানিতে সাজানো সাদা রজনীগন্ধা আর গোলাপ, যাদের সুঘ্রাণ পবিত্র একটা বন্ধনকে করে তুলেছে সুবাসিত। লাল সাদা কাশ্মীরি কার্পেট বিছানো হয়েছে লিভিং রুম জুড়ে, যেখানে বসেছেন বয়োজ্যেষ্ঠ সব আত্মীয়রা। সব ধ্রুব এসেছে খানিকক্ষণ আগে। আজও তার শিডোল ছিল ড্রাইভারগিরিতে। নিজস্ব দায়িত্ব পালন শেষে বেশ তাড়াহুড়ো করেই এসেছে সে। এয়ারপোর্ট থেকে সোজা সাপটা বনশ্রীতে। ড্রেস চেঞ্জ করতে গেলে নির্দিষ্ট সময় পার হয়ে অনির্দিষ্ট সময়ে গিয়ে পৌঁছাতো বিধায় প্রফেশনাল ইউনিফর্মে চলে এসেছে। অন্যদিকে ফ্রেন্ডদের মধ্যে শুধু উপস্থিত অনিল। ভাগ্য সহই ছিল জাহাজ চালানো আজ বন্ধ তার। এছাড়া বাদবাকি সব ব্যস্ত নিজস্ব কর্মজগতে। মহিদুল সাহেব বেশ উচ্ছ্বাসিত আজ, না পারছে হাত ছাড়িয়ে শুধু নাচতে।
একটু পরপর জহির সাহেবের কানের কাছে গিয়ে সে গুনগুনো সুর তুলছেন, যে সুরে অবশ্য তাল নয়, কিছুই নেই। তার এমন ধারা বিড়বিড় করে ঠোঁট নাড়ানো কানে বাজতেই জহির সাহেবের মুখরেখা আরও গাম্ভীর্যে পরিণত হচ্ছে, যেন মনে হচ্ছে তার কানের পাশে কোনো দুষ্টু মশা ঘ্যান ঘ্যান করে যাচ্ছে অনবরত। এর হাত হতে দরকার নিস্তার। একে অপরের সঙ্গে কুশলাদি বিনিময় শেষে হালকা নাস্তার আয়োজন সম্পূর্ণ হয়। অতঃপর জহির সাহেব মিসেস শিরিনকে গম্ভীর কণ্ঠে বলেন মেয়েকে নিয়ে আসার ব্যবস্থা করতে। মিসেস শিরিন কলিকে নির্দেশ দিতে সে চলে যায় খেয়াকে ডাকতে। খানিক সময় পেরোয় মাঝখানে। গোলাপি শিপন শাড়িতে অবশেষে নিজের স্নিগ্ধ রূপ নিয়ে হাজির হয় আজকের আয়োজনের মূল আকর্ষণকারী। মাথায় জলজল করছে তার ছোট্ট সাদা পাথরের একটা টিকলি। চুলগুলো মাঝখানে সিথি করা হয়েছে দুভাগ। গলায় দ্রুতি ছড়াচ্ছে স্বল্প পাথর খচিতে ডেলিকেট নেকলেস। সব মিলিয়ে অপরূপ লাগছে হবু নববধূকে। কেয়াকে এক হাতে ধরে নিয়ে আসে সবার মাঝে। পরনে তার লেমন্ড আনারকলি সালোয়ার স্যুট। সাজটা বরাবরের মতোই সাধারণ। উপস্থিত আত্মীয়স্বজনের সঙ্গে হাসি মুখে সালাম বিনিময় শেষে কেয়াকে সন্তর্পণে বসিয়ে দেয় ধ্রুবের পাশে। চারপাশে লোক সমাগমের মৃদু গুঞ্জন। কেয়ার চোখ ভ্রুতলে আবদ্ধ, কোনো নড়চড় নেই। লজ্জারং ছুটে আসছে তার গাল জুড়ে। দুহাত মুঠো পাকিয়ে রেখেছে শক্তভাবে। এত সেজেছিস কেন? দেখতে তো একদম শেওড়া গাছের পেতনি লাগছে। ধ্রুবের লাগামহীন কথায় মাথা নিচু রেখে কিয়া কপাল কুঁচকে ফেলে। আজকের দিনও বেটা ডাস্টবিনটাকে না খেপিয়ে ছাড়বে না। লজ্জামাখা মুখটা লটকে রেখে ধীর কণ্ঠে বলে ভূতের বউকে তো পেত্নির মতোই লাগবে, মানুষের মতো লাগবে নাকি? বেশি কথা শিখে গিয়েছিস দেখছি। ভালো হয়ে যা। আমাকে ভূত বলার সাহস কি করে হয় রে তোর? আমাদের বাসায় এসে যে আমাকে পেত্নি বলছিস, ভয় করে না তোর? বাবাকে বললে তোকে মেরে হাড় গোড় সিটি কর্পোরেশনের ময়লার গাড়িতে ফেলে দিয়ে আসবে, দেখিস। শিলবাড়ির ধোপারানি আমি তোর উড বি হাজবেন্ড হই। সম্মান দিতে শেখ। টাকা বের কর, সালাম করি। অসভ্য বেয়াদব মেয়ে। তোমাদের গুড়গুড়ানি ফিসফিসানি শেষ হলে বইল শুভ কাজটা শুরু করব তখন। গলাস্বর পরিষ্কার করে খেয়ার বলা কথায় স্থির মূর্তি হয়ে যায় কিয়া। চোখ বন্ধ করে আলতো করে জিভে কামড় বসাই সে। ছি, এতক্ষণ তাহলে সবাই তাদের কথার ভাঁজ পেয়ে আসছিল। কি মনে করেছি কে জানে। সব দোষ বেটা ড্রাইভারের। সেদে সেদে ঝগড়া করতে আসে। এঙ্গেজমেন্টের আগে আমি কিছু কথা বলে নিতে চাই। ধ্রুবের গম্ভীর কণ্ঠস্বরে বলা কথায় একযোগে সবাই তার দিকে তাকাই। নববধূর ফের কপাল কুঞ্চিত হয়ে আসে সামান্য। মাথা নিচু রেখে আর চোখে এক পলক তাকাই পাশে বসা তার অসহ্য পুরুষের দিকে। মনের মধ্যে একটা প্রশ্নই উকি দেয়, কি কথা আবার বলবে সে। ধ্রুব ঠোঁট গোল করে ছোট্ট করে নিঃশ্বাস ছাড়ে। কণ্ঠে শীতলতা রেসে নে বলে বাস্তবিক অর্থে আমার বাবা মানে 1.5 বছর বয়সে বাবাকে এবং 3 বয়সে মামনিকে হারিয়েছি। আক্ষরিক অর্থে আমার বাবা মা ওনারা দুইজন। সম্বোধনে মামা মামি বলি, বাট মনে প্রাণে আমি বাবা মায়ের বিকল্প হিসেবে তাদেরকেই মানি। বিকল্প বলছি এই কারণ আমার বাবা মা আল্লাহর ইচ্ছে চলে গিয়েছেন, স্ব ইচ্ছায় নয়। সুতরাং তাদের জায়গাটা আমার মনের ভিতরে সব সময় উঁচুতেই থাকবে। এখন মেন ফ্যাক্টে আসি। এগুলো বলছি কারণ আপনাদের সহ আপনাদের সাইডের আত্মীয় স্বজনকে অবগত করার জন্য। অনেকের মনেই হয়তো প্রশ্ন জেগেছে আমার বাবা মা কোথায়, আসেনি কেন। সেটাই জাস্ট ক্লিয়ার করার জন্য এতগুলো কথা বলা। অলসো ইনক্লুডেড আপনাদের বা কেয়ার যদি এটা নিয়ে কোনো সমস্যা থাকে তাহলে সেটা আমাকে অবগত করা। প্লিজ টেক ইট ভেরি নর্মাল। কারণ বাবা মায়ের জায়গায় মাম্মা মামিকে মেনে নেওয়ার হয়তো সবার জন্য সহজতর হয়ে ওঠে না। আশেপাশে চাপা গুঞ্জন ওঠে ধ্রুবের কথা শেষ হতেই। জয় সাহেব মুখ খোলা মুহূর্তে মিসেস শিরিন ঘোলাটে দৃষ্টিতে তাকিয়ে বলেন তোমার বাবা মা নেই, এটাকে সমস্যা চোখে দেখার মতো নিম্ন মানসিকতা আমাদের নেই বাবা। বরং আমাকে তো তোমার কথাগুলো আবেগপ্রবণ করে তুলেছে ভীষণ। এত সাবলীলভাবে কয়জন বলতে পারে বলো? যদি তুমি এভাবে সমস্যা বলে উল্লেখ করো, আমি ব্যক্তিগতভাবেই ছোট হব। সত্যি কথা বলতে আমি ভীষণ খুশি তোমার মামা মামিকে পেয়ে। এতটা স্বতঃস্ফূর্ত, এতটা খুশি মনের মানুষ ওনারা দুজন। আমরা সৌভাগ্যবান বোধ করছি। আর রইল মানিয়ে নেওয়ার কথা, ভেবো না আমার মেয়েকে নিয়ে। আমি সেই শিক্ষায় ওদের বড় করেছি, যে শিক্ষা ওদের মানুষত্ব বোধ জাগ্রত করে।
মায়ের বিশ্বাস আছে মেয়ের প্রতি। নিশ্চিন্তে থেকো তুমি। ছোট্ট এক মুহূর্তে আবেগময় অনুরাগ সমাপ্ত হয়। মইদুল সাহেব ও মিসেস তাহিরার চোখের কোণে জমানো জল লুকিয়ে হাসি মুখে শুভ কাজ শুরু করার তাগাদা দেন। নিঃসন্তান এই দম্পতির একমাত্র বেঁচে থাকার অবলম্বন ধ্রুব। ওর মুখের দিকে তাকিয়েই থেকে সমস্ত কষ্ট না পাওয়াগুলোকে বিসর্জন দেয় তারা নির্নিমেষ। এঙ্গেজমেন্টের মূল পর্ব শুরু হয়। দুপক্ষই হয়তো ছেলেমেয়ের হাতে তুলে দেওয়া হয় দুটো রিং। ধ্রুব সর্বপ্রথম হাত বাড়িয়ে কেয়ার কোল হতে নরম হাতটা নিজের হাতের মাঝে নেয়, অতঃপর ডান অনামিকে সাজিয়ে দেয় ডায়মন্ডের গোলাকার রিংটা। এক ভাগে একটু সময় নিয়ে কেউ তার কাজটা সম্পন্ন করে, যদিও তার নব অনুভূতিতে হাত কেঁপে যাচ্ছিল। অবিরাম ধারায় শক্ত হাতের আঙ্গুলে রিংটা পরিয়ে এসে নতজানু হয়ে পড়ে। এঙ্গেজমেন্টের কার্যক্রম শেষ হতেই সবাই উচ্ছ্বাসিত প্রবণ হয়ে ওঠে। বড় রূপালী থালায় সাজিয়ে আনা বড় বাহারি রকমের মিষ্টি সহ নানান রকমের সন্দেশ। দুপক্ষেই ব্যস্ত হয়ে ওঠে একে অপরকে মিষ্টিমুখ করাতে, নতুন সম্পর্কের শুভ সূচনাতে বিনিময় করে ফের কুশলাদি। ছোট্ট এই আয়োজন হয়ে ওঠে খুশিতে প্রমোদ। জয়ী সাহেব মনে মনে একটু সন্তুষ্ট হন ধ্রুবের প্রতি, তবে সেটা মনে মনে, বাহিরে নয়। আলাদা কথা বলার সুযোগ দিয়েছে, চুপ করে ঘাপটি মেরে বসে থাকার কারণটা কি? এতক্ষণ ঝগড়া করলেও তো কাজে দিত। ধ্রুবর বাঁকা প্রশ্নে নিরুত্তর কিয়া, মুখে ফুটে দেয় না কোনো জবাব। মুখে কি তালা মেরেছিস? থাপ্পড় দিয়ে তালা ভাঙতে হবে? কেয়ার হাতের উপর চুপ করে গড়িয়ে পড়ে এক ফোঁটা জল। ধ্রুব সেটা চক্ষু গোচর হতে ভাঁজকিত কপাল সোজা হয়ে যায়। হাঁটু ভেঙে সঙ্গে সঙ্গে বসে পড়ে কেয়ার সম্মুখে, থুতনির নিচে হাত রেখে নরম কণ্ঠ করে বলে, কান্না করছিস কেন? কি হয়েছে? কেয়ার শক্ত চোখে তাকিয়ে থাকে নিজ দিকে, তাকায় না ধ্রুবের চোখের মাঝে। আমি প্রশ্ন করছি, কিছু বলবি না? মার খাবি? কেয়ার থুতনি হাতে হাত সরিয়ে দেয় ধ্রুবের, অশ্রুভেজা চোখ তুলে বলে, আমাকে বিশ্বাস করিস না জানি, কিন্তু তাই বলে সন্দেহ প্রকাশ করবি? কি নিয়ে সন্দেহ প্রকাশ করলাম আবার? জানিস না তুই? জানলে কি বলতাম? মামা মামিকে নিয়ে সন্দেহ প্রকাশ করিস তুই? আমি মানিয়ে নিতে পারবো না। হ্যাঁ, আমার সমস্যা হবে, তাই না? এই চিনেছিস তুই আমায়? দুবার ভিতরে ছুটে চলা অস্থির মন স্থির হয়ে যায় এক নিমেষেই। সেই সাথে মিলিয়ে যায় কপালে ভাঁজ রেখা। এই তাহলে অভিযোগ? অথচ নির্ভীতে পেয়সীর চোখের জল তাকে বিগলিত করে তুলছিল মুহূর্তেই, তবে সেটা বরাবরে নেই গোপনে। এটার জন্য কান্না করতে হবে আবার? তুই বলবি কেন? তোকে কোথায় বলেছি? আমি তো এমপি সাহেবকে বলেছি। সমস্যা তো তারই বেশি। কেয়া ধ্রুবের গাল খামচি দিয়ে ধরে, দাঁতে দাঁত চেপে বলে, মিথ্যে বলবি না একদম ধ্রুবের বাচ্চা। আমার নাম তুই স্পষ্টভাবে উল্লেখ করেছিস। করেছিলাম? আমার তো মনে আসছে না, হয়তো ভুলে বলেছি। তাহলে? ভুলে নয়, মন থেকেই বলেছিস। গাল ছেড়ে কথা বল, নখ বসে গেল অসভ্য মেয়ে। ছাড়বো না, আগে বল কখনো এই ধরনের কথা মুখ দিয়ে বের করবি? আর তোদের বাসায় এসেছি জন্য এভাবে আহত করে থ্রেট দিচ্ছিস? দিচ্ছি। আচ্ছা যা, আর বলবো না। সরি বল। সুযোগের সদ্ব্যবহার করছিস তাই না? চুপ, যেটা বলতে বলেছি বল। ওকে সরি। কেয়া ধ্রুবের গাল ছেড়ে দেয়। মাঝারি সাইজের নখের আঁচড় তার গাল লাল করে দিয়েছে বেশ। পকেট থেকে ফোন বের করে স্ক্রিনের দিকে তাকিয়ে নিজের মুখোপই দেখে হতাশার নিঃশ্বাস ছাড়ে সে। কি করেছিস এটা? বাইরে গেলে এখন সবাই ভাববে বিয়ের আগেই শুরু করে দিয়েছে আমি। স্যাভলন লাগিয়ে দিচ্ছি। স্যাভলন ট্যাভলন বাদ, আমি যদি আবার হাতের নখ বড় দেখেছি আঙ্গুল সহ কেটে দেব। আজকেই এই ডাইনি মার্কার নখ কেটে ফেলবি। এটা ডাইনি মার্কা নখ? হ্যাঁ, তোর নখের চেয়ে একটুখানি জাস্ট বড়। আঙ্গুল কাটার ইচ্ছে আছে নাকি? না। চুপচাপ কেটে ফেলবি। স্বৈরাচার। ধ্রুব পকেট হতে টিস্যু বের করে খেয়াল চোখের পানি মুছে দেয় আলতোভাবে, অতঃপর উঠে দাঁড়িয়ে কপালে ছোট্ট করে চুমু দিয়ে শান্ত কণ্ঠে বলে, আমার বাসায় আয়, স্বৈরা শাসক কাকে বলে দেখিয়ে দেব। কেয়াদুবের হঠাৎ ললাট স্পর্শে একদম বরফ শীতল হয়ে যায়। চোখের পাতা অনর হয়ে যায় আদরে এই ছোঁয়া পেয়ে, যে ছোঁয়া তার হাজার সাধনার ত্যাগের ফল। এই অসহ্য পুরুষটাকে পেতে কি করেনি সে? কত পাগলামি, কত চোখের পানি ফেলেছে গোপনীয়তায় কণ্ঠাসাই পড়ে। ওদিকে প্রস্থান নেওয়া পুরুষটাও মুদ্রার ওপিট করেছে আত্মত্যাগ।
অসহ্যই মেয়েটাকে পেতে এমপি সাহেবের কথা মতো নিজের স্বপ্ন ছেড়েছে নির্দ্বিধায়। অথচ দুজনের কাছে দুজনের সংগ্রামের গল্প অজানা। 28 এপ্রিল সকাল 11টা। নতুন এক সকাল, নতুন এক দিনের সূচনা। গাড়ির চাকার মতো ঘুরে চলেছে জীবন, ঘুরে চলছে সময়। জীবনের দৃশ্যপটের একাংশে মুক্তি নামক শব্দে থাকে এক অতুলনীয় অনুভূতি সৃষ্টি হয়, যেখানে শরীর ও মন একসাথে টেনে নেয় গভীর শ্বাস। মুক্তির সকাল হয়ে আসে নীরবে, সমস্ত গ্লানিকে মুছে স্বাদ নিতে সাহায্য করে মুক্ত বাতাসের। জেলগেট পার হওয়ার সময় মনে হয় যেন ভারী এক বোঝা ঝেড়ে ফেলা হলো, পায়ের শিকল খুলে গেছে। তুমি মুক্ত, চলে যাও। প্রস্ফুটিত করে তোমার জীবন পুনরায়। বাংলাদেশের কারাগার বিধি ও ফৌজদারি কার্যবিধি অনুযায়ী নিনাদের 1.5 বছর সশ্রম কারাদণ্ডের সমাপ্তি ঘটেছে। আদালতের রায় অনুযায়ী আজ তার মুক্তি। কারো কর্তৃপক্ষ 7 দিন আগে তার মুক্তি নিশ্চিত করেছে। কারাবিধির 734 নম্বর ধারায় জেল সুপারিনটেনডেন্ট অফিসে জারি করা হয় এই নোটিশ। সেখানে ধারা 64 দণ্ডবিধি অনুযায়ী 30,000 নগদ টাকা জরিমানা পরিশোধ করা হয়। সকাল 7টায় শুরু হয়েছে নিনাদের মুক্তির আনুষ্ঠানিকতা। জেল গেটে হাজির করে করা হয় তার শারীরিক পরীক্ষা, অতঃপর চিকিৎসা রিপোর্ট, মুক্তির সার্টিফিকেট হস্তান্তর করা হয়। ফিরিয়ে দেওয়া তার ব্যক্তিগত ফোন, ওয়ালেট সহ কিছু প্রয়োজনীয় ডকুমেন্টস। জেলা ম্যাজিস্ট্রেট নিশ্চিত করেন নো অবজেকশন সার্টিফিকেট। পুলিশ ও আদালতের ক্লিয়ারেন্সের ক্ষেত্রে ফৌজদারি ধারা 401 অনুযায়ী নিনাদের অন্য কোনো মামলা না থাকায় তার মুক্তি চূড়ান্ত করা হয়। সকাল 10:30টায় শেষ হয় সকল কার্যক্রম। লোহার গেট খোলার শব্দ ভেসে আসে। নিনাদের ভিতরটা কম্পিত হতে থাকে প্রবল বেগে। সামনে দেওয়া হয় ডিসচার্জ পেপার। সই করতে গিয়ে তার হাত কাঁপে, ভিতরটা কেমন অসার চিত্রে ভেঙে আসে। আঁকাবাঁকা হাতে লিখে দেয়, আমি নাজমুন নিনাদ, বাংলাদেশের আইনকে সম্মান জানিয়ে বিবৃতি প্রকাশ করছি। আজ হতে আমি মুক্ত। আমার কোনো দাবি নেই। জেলগেট থেকে চূড়ান্ত তল্লাশি শেষ করে মুক্তি করে দেয় এক খোলা জীবন উদ্যানে। নিনাদের গলা শুকিয়ে আসতে থাকে, চোখে পানি জমে। এক অদ্ভুত স্বাধীনতার স্বাদ যার কোনো তুলনা নেই। তার বের হওয়ার সঙ্গে সঙ্গে জেল রেজিস্টারে যোগ হয় এক নতুন লাইন, প্রিজনার নম্বর 4221। মুক্তিদান সময় সকাল 10:45। কারণ সাজা পূর্ণ। নিনাদের পা দুটো স্তব্ধ হয়ে আছে। বেলা পড়ে যাওয়া রোদ চোখে পড়তেই হয়ে ওঠে তা মিলান। চিকচিক করা অশ্রুগুলো লুকানোর ব্যথার চেষ্টা তার। 1.5 বছর কংক্রিটের দেওয়ালের মধ্যে বন্দি থাকার পর মুক্ত প্রকৃতি হৃদয় স্পর্শ করে গভীরভাবে। সেই সাথে স্পর্শ করে জেলগেটের বাইরে অপেক্ষারত এক অভাগা মায়ের কান্না, ছোট ভাইয়ের মলিন মুখ আর 5টা মানুষের তীব্র প্রতীক্ষা। নিনাদ এগোয়, কিন্তু লজ্জা কুণ্ঠাবোধ নিচু মাথা তার পা দুটোকে ভূমিতে আষ্টে পিষ্টে ধরে কঠিনভাবে। নিজেকে সে মূল্যহীন জড় পদার্থের ন্যায় ভেবে চলেছে। ওই মানুষগুলোর সামনে নিজেকে উপস্থাপন করাটা যেন তার জীবনের সবচেয়ে দুর্ভাগ্য এক কাজ। অভাগা মা ছুটে আসেন ছেলের পানে। আজ 1.5 বছর পর কলিজার ধনকে ফিরে পেয়েছেন সে। প্রতিদিনের অপেক্ষা প্রার্থনায় সে শুকিয়েছে চোখের জল। স্বামীহীন অভাবের সংসারের রক্তপানি করে পরিশোধ করেছেন সমস্ত ঋণ আর জরিমানা। জড়িয়ে নেয় বুকের মাঝে মমতার আবেশে। সুখের কানায় প্লাবিত হয়ে ওঠে তার দুটো চোখ। নিনাদ মায়ের স্পর্শ অনুভব করে সদ্য জন্মানো শিশুর মতো মায়ের প্রথম উষ্ণতা। কেয়া শৈলীদের চোখে অশ্রু জন্মে, হাতের ভাঁজে মুছতে থাকে তা বারে বারে। মা ছেলের আবেগঘন দৃশ্য দেখে মন ভরে ওঠে তাদের।